ঝুলে রইল অন ডিউটি সিদ্ধান্ত। কাল থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা, কিন্তু বিএলওদের যে দাবি, সেই দাবি অন ডিউটি যে দাবি, সেই দাবির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ঝুলেই রইল। এসআইআর চলাকালীন বিএলওদের অন ডিউটি দাবি, আর সেই সিদ্ধান্ত ঝুলেই রইল। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, যে বিষয়টা, যে তিনটে দাবি ছিল বিএলওদের, শনিবারের যে বৈঠক এবং তার জন্য আজ যে বৈঠক হলো, সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল এবং নির্দেশও দেওয়ার কথা ছিল, কিন্তু কেন এই অন ডিউটির সিদ্ধান্ত ঝুলে রইল? দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি, সিও দপ্তরের বৈঠক এখনো চলছে এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে বৈঠক চলাকালীন জেলা শাসকদের স্পষ্টভাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়ে দিয়েছে যে জাতীয় নির্বাচন কমিশন থেকে তারা এই বুথ লেভেল অফিসারদের অন ডিউটি নিয়ে যে ব্যাখ্যা তারা চেয়েছেন, সেই ব্যাখ্যার উত্তর তাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। অর্থাৎ বুথ লেভেল অফিসাররা অন ডিউটি পাবেন কি পাবেন না, এই তথ্য জানতে চাওয়া হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের থেকে। জাতীয় নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি, আর সেই ব্যাখ্যা না পাওয়ার কারণেই আগামী দিনে যখন ব্যাখ্যা আসবে তখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জেলা শাসকদের জানিয়ে দেওয়া হবে। তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জেলা শাসকদের বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে। আজকে যে বৈঠক এখনও চলছে, প্রায় 3 ঘন্টা হলো, সেই বৈঠক চলাকালীন 2-3 জন জেলা শাসক এই বিষয়টি তোলেন এবং তখনই তার উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়ে দেন। অন্যদিকে আগামীকাল থেকে যে বাড়িতে বাড়িতে বুথ লেভেল অফিসাররা যাবেন এই এনামুরেশন ফর্ম বা গণনা ফর্ম নিয়ে, সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মোট 4 দফা নির্দেশ দিয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং যে 4 দফা নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে এসআইআরের জন্য যে যে ডকুমেন্টসগুলি প্রয়োজন থাকছে সেগুলিকে প্রচার করতে হবে, ব্লকে ব্লকে বুথে বুথে সাধারণ মানুষের মধ্যে প্রচার করতে হবে, যাতে কি কি ডকুমেন্টস লাগবে তা নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায়। সেই ডকুমেন্টসগুলি কি কি লাগবে সেটা প্রচার করতে হবে। এছাড়াও এসআইআরের জন্য কি কি রুলস তৈরি হয়েছে সেই রুলসগুলিও বাংলা ভাষায় বিভিন্ন এলাকায় প্রচার করতে হবে। প্রয়োজন হলে মাইকে প্রচার করতে হবে, বুথে বুথে গিয়ে মাইকের মাধ্যমে প্রচার করতে হবে, প্রয়োজন হলে ব্যানার করে টাঙিয়ে দিতে হবে। কিন্তু এই প্রচার কর্মসূচিটা চালিয়ে যেতে হবে জেলা শাসকদের আগামী কয়েক মাস, তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বলছে। দ্বিতীয়ত তারা এটাও জানাচ্ছে যে বিডিও এবং এসডিও অফিসে হেল্প ডেস্ক করতে হবে, অর্থাৎ এই হেল্প ডেস্ক কাল থেকেই চালু হয়ে যাবে। কোনো রকম প্রয়োজন হলে যে কেউ এই হেল্প ডেস্কে এসে তাদের প্রয়োজনের কথা জানাতে পারেন। তৃতীয়ত বিএলও সুপারভাইজার যারা হিসাবে যারা নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে আরও সক্রিয় হতে হবে। আর চতুর্থত বলা হয়েছে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে বুথ লেভেল অফিসারদের সশরীরে প্রত্যেকটি বাড়িতে যেতে হবে। এটা যেন না হয় যে বুথ লেভেল অফিসাররা তারা কোনো ভোটারের বাড়িতে গেলেন না, কিন্তু তাদের কাছে ভোটাররা এসে ফর্ম ফিল আপ করছেন, ওই গণনা ফর্ম ফিল আপ করছেন, সেটা যেন না হয়। বুথ লেভেল অফিসারদের বাধ্যতামূলকভাবে যেতে হবে প্রত্যেক ভোটারের বাড়িতে, তার এলাকায় তার অধীনে যে কয়েকটা বাড়ি পড়বে প্রত্যেকটা বাড়িতে যেতেই হবে এবং এটা বাধ্যতামূলক করতে হবে। এই ধরনের অভিযোগ যেন না আসে যে বুথ লেভেল অফিসাররা তার বাড়িতে গেলেন না, বরং ভোটাররা বুথ লেভেল অফিসারের কাছে গেল তার গণনার ফর্ম ফিল আপ করতে, এই অভিযোগ যেন না আসে। বেশ, অন ডিউটি না দিলে আমাদের তো 4:30 অবধি স্কুল, কারণ ডে স্কুল, তো 4:30টার পরে কাজটা করা কখনোই সম্ভব না। আর মহিলাদের পক্ষে সন্ধ্যাবেলা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজটা একেবারেই সম্ভব না। অন ডিউটির ব্যাপারে তো ওনারা এখনো কিছু বলছেন না, দেখা যাক কি হয়। আমার স্কুল হচ্ছে পাথর প্রতিমা, আমার বাড়ি হচ্ছে এখানে বিরন স্ট্রিট, তো কোনোভাবেই সম্ভব নয় করা। ঠিক আছে, আমরা এখন অ্যাপিল করেছি, দেখছি, কিন্তু এই কাজটাও শুরু করতে হবে, যেটা এখন আমরা কমিশনের অধীনে, তাই এই কাজটা এখন শুরু করছি, পরে দেখা যাবে কি। কিন্তু অন ডিউটি চাই, না হলে কাজটা কোনোভাবেই সম্ভব নয়। এটা যে ধরনের কাজ, মানে ধরুন একটা লোকের অফিস এক্স জায়গায়, ওয়াই জায়গায় বাড়ি, আর জেড জায়গায় পার্টটা পড়েছে কাজে, তো সেক্ষেত্রে এই কাজটা করতে 8 ঘন্টা একটা সময় লাগবে। সে কি করে কাজটা সম্পন্ন করতে পারবে? এই জন্য এটাকে ফুল ডিউটি দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ইন সার্ভিস ইয়েতে কাজ করা সম্ভব নয়। জাল পাসপোর্ট মামলায় জালে 3, চাকদা থেকে 3 জনকে আটক। এটে 2 ভাই ও তাদের বাবাকে আটক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। পাসপোর্ট মামলায় ধৃত আজাদ ও ইন্দুভূষণের দেওয়া তথ্য, আর সেই তথ্যেই আটক করা হয়েছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রঞ্জিত রয়েছে। রঞ্জিত, তাহলে কোথাও গিয়ে আজাদ আর ইন্দুভূষণে কি রাজসাক্ষী হলো? দেখো, ইন্দুভূষণকে জেরা করে যে পাসপোর্টের তালিকা পেয়েছিল ইডি, সেই সূত্র ধরে কিন্তু তদন্ত এগোচ্ছে, এমনটাই জানতে পারা যাচ্ছে ইডি সূত্রে। তবে যে বিপ্লব সরকারের পাসপোর্টের যে নামটা, সেটাও কিন্তু ইন্দুভূষণ থেকে পায়, এমনটা ইডি সূত্রে খবর রয়েছে। এবং বিপ্লব সরকার চাকদার পরারি গ্রামের বাসিন্দা,
যিনি পেশায় কাঠমিস্ত্রি, অর্থাৎ তার যে বাড়ি, তার যে ভৌগোলিক অবস্থান এবং ইন্দুভূষণের যে এলাকা ছিল একেবারে কাছাকাছি রয়েছে, ফলে তার তদন্তে নেমে ইডি যে তাদের বাড়িতে গিয়ে একাধিক নথি আজকে পরীক্ষা করে এবং পাশাপাশি শুধু বিপ্লবের নয়, তার ভাই এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের বিভিন্ন নথি পরীক্ষা করে দেখে দীর্ঘক্ষণ তারা ছিলেন এবং তাদের যে পাসপোর্ট রয়েছে, পাশাপাশি ব্যাংক স্টেটমেন্ট সবটাই খতিয়ে দেখছে ইডি। এবং বিপ্লবের যে বাংলাদেশ বা অন্য কোথাও যাতায়াত ছিল কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সম্প্রতি বাংলাদেশ গিয়েছিলেন এমনটাই কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে ইডি সূত্রে। এবং সবটা মিলিয়ে আজকে 3 জনকে আটক করে ইডি অফিসে নিয়ে গেছে, কিন্তু তার আগে দীর্ঘক্ষণ তাদের পরিবারের একাধিক নথি পরীক্ষা করে থাকে ইডি আধিকারিকরা এবং তারা জানার চেষ্টা করছে বিপ্লবের সাথে ইন্দুভূষণ বা অন্য কোনো চক্রে কোনো যোগ রয়েছে কিনা বা আরো কোনো নথি সংক্রান্ত বিষয় রয়েছে কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। বেশ রঞ্জিত, কি জিজ্ঞেস করলো এসে? ওনারা পাসপোর্ট করছে এই জন্য। কি যে জাল পাসপোর্ট? জাল পাসপোর্ট না, ওগুলো তো অরিজিনাল পাসপোর্ট। কার কার পাসপোর্ট? ওদের সবার। ওদের বলতে কাদের? আমার যা ভাসে ছেলে মেয়ে ওদের সবার কাছে। আপনার স্বামী? না, আমার স্বামী নেই। আপনার স্বামী কি নাম? আমার দুটো স্বামী। আপনার স্বামী পাসপোর্ট নেই? ওর পাসপোর্ট আছে কিন্তু মার হয়ে গেছে। না, এই যে 3 জনকে নিয়ে গেল এটা কারা? এই যে 3 জন নিয়ে গেল, গভর্নমেন্ট অফিসার। 3 জনকে তো নিয়ে গেল, এটা কারা? আমার শ্বশুর, আমার ভাসু, আমার ভাই। মানে ওরা এসছিল কি কারণে তদন্ত করতে? এটা কি বললো? পাসপোর্টের কারণে। পাসপোর্ট আবেদন যাচাইয়ে ডিআইবি ইউনিট। মালদা চাঁচল থানায় চালু হলো ডিআইবি ইউনিট। ডিআইবি ইউনিট চালু করেছেন, উদ্বোধন করলেন এসপি। সরাসরি চলে যাব, সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, এই ডিআইবি ইউনিট চালু হওয়ায় সাধারণ মানুষের কতটা সুবিধা হবে, কি কি কাজ হবে এই ডিআইবি ইউনিটে? দেখো, এখন বিভিন্ন প্রয়োজনেই মানুষকে পাসপোর্ট করতে হয়। কেউ স্বাস্থ্যের প্রয়োজনে বাইরে যায়, কেউ উচ্চশিক্ষার জন্য বা কেউ কর্মসংস্থানের জন্য। এবং এক্ষেত্রে পাসপোর্ট কিন্তু বাধ্যতামূলক। এতদিন মালদা শহরে ডিআইবির যে অফিস, সেইখানটাতেই পাসপোর্টের যে আবেদন তা যাচাই বা পুলিশি ভেরিফিকেশন, যেটা পাসপোর্টের ক্ষেত্রে বাধ্যতামূলক, তা করা হতো। কিন্তু সমস্যা যেটা হতো যে ধরো 15টি 16টি থানা থেকে আবেদনকারীরা আসতেন, তাদের ভেরিফিকেশনের জন্য মালদা শহরে ছুটে আসতে হতো। অনেক ক্ষেত্রে জেলা সদর থেকে, মূলত চাঁচল মহকুমার বিভিন্ন এলাকা, কোথাও কোথাও কিন্তু 100 কিলোমিটারেরও বেশি দূরত্ব মালদা থেকে। এখন চাঁচল মহকুমা সদরে, চাঁচল থানায় এই যে পাসপোর্ট ভেরিফিকেশন বা পাসপোর্ট সেন্টার চালু হলো ডিআইবির, এর ফলে কিন্তু ভেরিফিকেশনের কাজ অনেক সহজ হবে। যারা আবেদন করবেন তারা সহজে নিজেদের পাসপোর্ট যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করে পাসপোর্ট হাতে পেতে পারবেন, এটা সুবিধা হবে। এর পাশাপাশি বেশ কিছু আরো পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে আজকে পুলিশের শরীরচর্চার জন্য। জিম ঘর, মিটিং হল, সেগুলি চাঁচল থানায় করা হয়েছে। উত্তর দিনাজপুরের সঙ্গে মালদার যেখানে সীমান্ত, কালিমপুর, সেখানে একটা নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। খড়বাতে সেখানে সিভিক ব্যারাক করা হয়েছে। সব মিলিয়ে পরিকাঠামোর উপরে যেমন জোর দেওয়া হলো, একই সঙ্গে মানুষের সুবিধার জন্য এই পাসপোর্ট যাচাই যে ভেরিফিকেশন, তাও করা হলো চাঁচল থানায়। বেশ, হেডকোয়ার্টার থেকে সব কিছু না হয়, আমরা থানাতে ডিআইবি একটা এস্টাবলিশমেন্ট তৈরি করছি প্রত্যেক থানাতে, যেখান থেকে ডিআইবির যে কাজ আছে, পাসপোর্ট ভেরিফিকেশন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বাকি যে ভিআর থাকে, ভেরিফিকেশন রুল থাকে, ওটা সব এখান থেকে তাড়াতাড়ি হতে পারে। বাকি যে জিম আছে ওটা আমরা স্টার্ট করছি, আমরা এর পরে আর যে ইকুইপমেন্ট আছে ওটা আমরা সাপ্লাই করবো। রাস্তার ধারে রক্তাক্ত দেহ উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য। বারুইপুরের হিমচি এলাকার ঘটনা। অপহরণ, ধর্ষণ, মৃত্যু। নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নাবালিকা। 27 অক্টোবর থেকে নিখোঁজ ছিল চোপড়ার নাবালিকা। স্কুলে ডকুমেন্ট ফটোকপির জন্য বেরোয় ছাত্রী। নাবালিকার বাড়ি না ফেরায় পুলিশে খবর পরিবারের। সরাসরি চলে যাব, চঞ্চল মোদক রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, এখনো পর্যন্ত এই ঘটনার আপডেট কি? কাউকে চিহ্নিত বা গ্রেফতার করেছে এখনো পর্যন্ত পরিবার? কি মনে করা হচ্ছে পুলিশের তরফে? দেখো, অবশ্যই গত 27 তারিখে যে ঘটনাটি ঘটেছিল চোপড়া থানা এলাকার, যে এক নাবালিকা সে বাড়ির থেকে বেরিয়েছিল এবং বাড়িতে বলে গিয়েছিল যে স্কুলে কিছু কাগজপত্র রয়েছে, সেটি জেরক্স করতে হবে। এরপরে কিন্তু সেই নাবালিকা সেদিন থেকে কিন্তু নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পরেও কিন্তু কোনো কিছু না মিলাতে কিন্তু চোপড়া থানার যে দাসপাড়া ফাঁড়ি পুলিশ রয়েছে সেখানে কিন্তু অভিযোগ জানায়। এরপরে দেখা গেছে যে গতকাল কিন্তু ওই নাবালিকাকে হঠাৎ ইসলামপুর যে মহকুমা হাসপাতালে সেখানে নিয়ে আসে। কে নিয়ে আসে? এই অভিযুক্ত যার জরিফুল হক, যার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, সেই
থেকেই কিন্তু নিয়ে আসে। এরপরে কিন্তু দেখা গেছে চোপড়াতলা দাসপাড়া ফাঁড়ি পুলিশ কিন্তু অভিযুক্তকে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকেই গ্রেপ্তার করা হয়। এরপরে পুলিশের মারফতে কিন্তু পরিবারের লোকজনকে জানানো হয় যে তাদের মেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এবং এরপরে পরিবারের লোকজন যখন ছুটে আসার পরে হাসপাতালে দেখেন তাদের মেয়ে অসুস্থ অবস্থায় কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরপরে কিন্তু যেটা ঘটনা ঘটেছে যে পরিবারের লোকজনের তরফ থেকে দাবি করা হচ্ছে এই জরিফুল হক তিনি কিন্তু অসৎ যে উদ্দেশ্য, সেই অসৎ উদ্দেশ্যে তাদের মেয়েকে অপহরণ করেছে। অপহরণ করার পরে কিন্তু তারপরে নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছে এবং ধর্ষণও করা হয়েছে, এমনটা কিন্তু পরিবারের তরফ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে। যদিও এই ঘটনায় জরিফুল হককে চোপড়া থানা পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছিল, এবং গ্রেপ্তার করার পর আজকে অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্তকে 5 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে ইসলামপুর মহকুমা আদালত। সমস্যা মারা তো মনে হয় গালাটু টিচিপে মারা হলো। বাড়ি থেকে 27 তারিখ থেকে ও লাপাতা ছিল। 1 তারিখে বললো কি আমি সোনাপুরে আছি, এখান থেকে আমাকে নিয়ে যাও, না হলে আমাকে মেরে ফেলবে। নাম হচ্ছে, ছেলেটার নাম হচ্ছে জরিফুল, বাবার নাম হচ্ছে ইসমাইল। আমি অনেকটা খোঁজাখুঁজি পাইনি। কাল চোপড়ায় এসেছিলাম, ওখান থেকে পুলিশ বলছে দাসপাড়া যাও, ওখানকার পুলিশ নেই। পরে জানতে পারলাম যে ও ইসলামপুরে আছে হসপিটালে। বেঁচে ছিল তখন আপনার বোন? তখন তো বেঁচে ছিল। পুলিশ কি তাকে গ্রেপ্তার করেছে? পুলিশ তো বলছে আমি গ্রেপ্তার করেছি, দেখি পুলিশ কি বলে। এখন কি আপনারা থানায় খুনের মামলা করবেন? খুনের মামলাই তো করবো, ওর তো গালা টিপে মারা হলো। আমি গত 27 তারিখের ঘটনা, 27 তারিখের দিন রাত ধরে ওর আত্মীয়ের বাড়িতে খোঁজাখুঁজি করেছে। পরবর্তীতে যখন ওখানে পায়নি, তারপরে ছেলেটা দৌড়ায় দাসপাড়া পুলিশ পোস্টে যায়, ওখানে একটা মিসিং ডায়েরির ব্যবস্থা করে। আলটিমেটলি আমরা শেষে দেখলাম 2 তারিখে পুলিশের মারফত আমরা খবর পাই মেয়েটা নাকি অসুস্থ, ইসলামপুর হসপিটালে আছে, বাড়ির লোককে পাঠাতে হবে। তখন মেয়েটার ভাইকে নিয়ে হসপিটালে পৌঁছে দেখি মেয়েটার অবস্থা আশঙ্কাজনক, মেয়েটার গলা টিপে মারা হয়েছে। পুলিশকে এটা তদন্ত করা উচিত যে কোথায় ঘটনাটা ঘটেছে এবং কোথায় ছিল। আমরা আশাবাদী যে পুলিশ, চোপড়ার পুলিশ এবং আমাদের দাসপাড়া পুলিশ পোস্ট সত্যটাকে উদ্ঘাটন করে সঠিকভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। সেটা আমি ভালোবাসা করেছিলাম। তো মারলা কেন ওকে? মারিনি তো। গলায় কি মাছ লেগেছে? ও ঘরে ছিল, আমি চা খাচ্ছিলাম, তখন চা খাই দেখে তো উপরে ঝুলছে, তখন আমি সাথে নামাই নিলাম। কেন ঝুললো কেন? ও যে আগে আমি বলিনি বিয়ে করছি। তো ওকে কেন আবার প্রেম করলা? অনলাইনে প্রেম হচ্ছিল স্যার। ডিউরিং ইনভেস্টিগেশনে জরিফুল হকের ইনভলভমেন্ট পাওয়া যায়, যে কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। যে ভিজি বাই হ্যাঙ্গিং সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছে এবং তিনি অ্যাডমিট আছে ইসলামপুর এসডি হসপিটালে ক্রিটিক্যাল কন্ডিশনে। তো আজকে আয়ের তরফ থেকে জরিফুল হকের 7 days পিসিপিআর চাওয়া হয়েছিল, সেটা লালিতপুর 5 days পিসিপিআর অ্যালাউ করেছে।